আপনি কি জানেন হুমায়ুন আহমেদের নিজ হাতে গড়া নুহাশপল্লীতে এমন একটা জায়গা আছে যেখানে বসে তিনি ঘন্টার পর ঘন্টা বৃষ্টি দেখতেন, বা তার সেই বিখ্যাত দিঘির নাম কেন নীলাবতী হয়েছিল? কিংবদন্তি এই কথাশিল্পীর কল্পনার দুনিয়াটা বাস্তবে কেমন ছিল জানতে ইচ্ছে করে না? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে চলুন আজ ঘুরে আসি হুমায়ুন আহমেদের সেই স্বপ্ন রাজ্য থেকে। আমরা দেখব নুহাশপল্লীর সবচেয়ে শ্বাসরুদ্ধকর সেই জায়গাগুলো যেখানে শিল্প আর প্রকৃতি মিলেমিশে একাকার। গাজীপুরের পিরুজালি গ্রামে প্রায় 40 বিঘা জায়গা জুড়ে ছড়ানো এই নন্দন কাননটি হুমায়ুন আহমেদের এক সবুজ স্বপ্ন। 1987 সালে মাত্র 22 বিঘা জমি নিয়ে তিনি এর কাজ শুরু করেছিলেন। নিজের বড় ছেলে নুহাশ হুমায়ুনের নামে এর নাম রাখেন নুহাশপল্লী। ঢাকার কোলাহল থেকে মুক্তি পেতে তিনি বরাবর ছুটে যেতেন এই সবুজের শান্ত আশ্রয়ে, নিজের হাতে লাগানো প্রায় 250 প্রজাতির গাছের ছায়ায়। আজ আমরা আপনাকে নিয়ে যাব নুহাশপল্লীর সেই 5টি বিশেষ জায়গায়, যা না দেখলে আপনার ভ্রমণটা হয়তো অসম্পূর্ণ হয়ে যাবে। প্রতিটি স্থান যেন লেখকের আত্মার একটি অংশকে আগলে রেখেছে, যা শুধু আবিষ্কারের অপেক্ষায়। ঢাকা থেকে খুব সহজেই গাজীপুর হয়ে হোতাপাড়া মোড় পর্যন্ত যাওয়া যায়। ঢাকা থেকে ময়মনসিংহগামী যে কোনো বাসে উঠে মোটামুটি 40 থেকে 45 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন হোতাপাড়া মোড়ে। হোতাপাড়া মোড়ে নেমে একটি অটো ধরে সরাসরি চলে যেতে পারবেন নুহাশপল্লীতে। এতে আপনার সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিটের মতো। আর যদি নিজের গাড়ি থাকে তাহলে অবশ্যই 40 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন। চলুন আস্তে আস্তে আমরা আলোচনা করি নুহাশপল্লীর সেই 5টি আকর্ষণীয় স্থান নিয়ে। প্রথমে পড়ে প্রবেশদ্বার, সবুজ প্রান্তর আর অদ্ভুত সব ভাস্কর্য। নুহাশপল্লীর গেট পেরিয়ে ভিতরে পা রাখতেই আপনার মন ভালো হয়ে যাবে। চোখের সামনে দেখবেন দিগন্ত জোড়া এক সবুজ ঘাসের গালিচা, যেন কোনো শিল্পীর আঁকা নিখুঁত এক ছবি। এখানে শুরু আপনার যাত্রা, হুমায়ুন আহমেদের স্বপ্ন রাজ্যে প্রথম পদক্ষেপ। একটু সামনে এগোলেই স্থপতি আসাদুজ্জামান খানের গড়া মা ও শিশু নামের অসাধারণ এক ভাস্কর্য আপনাকে স্বাগত জানাবে। এটি মূলত গেট থেকে ডান দিকে গেলেই চোখে পড়বে। হুমায়ুন আহমেদ ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, যিনি কল্পনাকে বাস্তবে রূপ দিতে ভালোবাসতেন। এর ছাপ ছড়িয়ে আছে পুরো নুহাশপল্লী জুড়ে। বিশেষ করে শিশুদের মন ভোলাতে তিনি তৈরি করেছেন অদ্ভুত সব ভাস্কর্য। এখানে আপনার দেখা মিলবে প্রাগৈতিহাসিক ডাইনোসর, রাক্ষসের মূর্তি আর ব্যাঙের ছাতার মতো মজার সব ভাস্কর্যের সাথে। এগুলো শুধু বাচ্চাদের জন্য নয়, বড়দেরও এক মুহূর্তের জন্য নিয়ে যাবে রূপকথার জগতে। এই সবুজ প্রান্তরে আরেকটি দারুণ ব্যাপার হলো এর গাছপালার বৈচিত্র্য। এখানে প্রায় 250 থেকে 300 প্রজাতির ফলজ, বনজ আর ঔষধি গাছ রয়েছে। প্রতিটি গাছের গায়ে নাম ও পরিচিতি লেখা ফলক লাগানো, যা প্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ এক পাওয়া। হুমায়ুন আহমেদ দেশ বিদেশ থেকে নানা রকম গাছ সংগ্রহ করে পরম যত্নে এখানে লাগিয়েছেন। এই প্রান্তরে হাঁটতে হাঁটতে আপনার মনে হবে আপনি শুধু একটা বাগান দেখছেন না, বরং লেখকের সবুজ মনের গভীরে ডুব দিচ্ছেন। গাছের উপরে বানানো ছোট ছোট ঘরগুলো আপনার নজর কাড়বে, যেগুলো মূলত শুটিং এর জন্য বানানো হয়েছিল। মাঠের ভিতরে একটি লিচু গাছের উপরে 2টি টং ঘর। এই টং ঘর বিভিন্ন সিনেমাতেও ব্যবহার করা হয়েছে। সবকিছু মিলিয়ে নুহাশপল্লীর প্রবেশদ্বার আর এর সবুজ প্রান্তরটা এক কথায় অসাধারণ। নীলাবতী দিঘি। সবুজ মাঠ পেরিয়ে উত্তর দিকে একটু হাঁটলেই আপনি পৌঁছে যাবেন এক মায়াবী জলাশয়ের কাছে, যার নাম নীলাবতী দিঘি। এটা নুহাশপল্লীর সবচেয়ে বড় আকর্ষণগুলোর মধ্যে একটা। দিঘির শান্ত টলমলে জল আর চারপাশে সবুজ গাছপালা মনটাকে এক নিমিষে শান্ত করে দেয়। তবে এই দিঘির নামের পিছনে লুকিয়ে আছে এক গভীর বেদনার গল্প। হুমায়ুন আহমেদ আর তার স্ত্রী মেহের আফরোজ শাওনের একটি কন্যা সন্তান পৃথিবীর আলো দেখার আগেই হারিয়ে যায়। ভালোবেসে তিনি তার সেই অনাগত কন্যার নাম দিয়েছিলেন নীলাবতী। মেয়ের স্মৃতিকে অমর করে রাখতেই তিনি এই দিঘির নাম দেন দিঘি নীলাবতী। দিঘির ঠিক মাঝখানে ছোট্ট একটা কৃত্রিম দ্বীপ বানানো, যেখানে কয়েকটি গাছ রয়েছে। সুন্দর একটা কাঠের সেতু দিয়ে দ্বীপটাকে দিঘির পাড়ের সাথে জোড়া করা হয়েছিল, তবে এখন আর সেই সেতুটি দেখা যায়নি। দীর্ঘদিন থেকে দেখভালের অভাবের কারণে সেগুলো হারিয়ে গিয়েছে। দিঘির শান বাঁধানো ঘাটে বসে থাকলে মনে হবে সময়টা যেন একেবারে থেমে গেছে।
দিঘির নাম ফলকে খোদাই করা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত লাইন, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছে নয়নে নয়ন। হুমায়ুন আহমেদ যখন যুক্তরাষ্ট্রের চিকিৎসাধীন তখন এই দিঘির পাশে বানানো হয় ভূতবিলাস নামের একটি বাংলো। তিনি মজা করে বলতেন, মধ্যরাতে ভূতবিলাসের বারান্দায় বসে থাকি, ভূতের দেখা মিলতে পারে। এই ছোট্ট রহস্যময়তা নীলাবতী দিঘির সৌন্দর্যকে যেন আরো বাড়িয়ে দিয়েছে। শান্ত দুপুরে দিঘির পাড়ে বসে হুমায়ুন আহমেদের কোনো বই পড়া বা তার নাটকের দৃশ্যগুলো কল্পনা করার চেয়ে দারুণ অভিজ্ঞতা আর কি হতে পারে। দিঘি নীলাবতীর শান বাঁধানো ঘাটের অপোজিটে একটি বটগাছ রয়েছে। বটগাছের নিচেও একটি শান বাঁধানো ঘাট রয়েছে। এই ঘাটে বেশ কয়েকটি সিনেমার শুটিং করা হয়েছে। বিশেষ করে ঘেটুপুত্র কমলা সিনেমার আমার যমুনা জল দেখতে কালো এই গানটি শুটিং করা হয়েছে এইখানেই। এছাড়াও দিঘির চারপাশে বিভিন্ন ধরনের গাছপালা দেখা যায়। নীলাবতী দিঘি তাই শুধু একটা জলাশয় নয়, এটা লেখকের আবেগ, স্মৃতি আর ভালোবাসার এক জীবন্ত দলিল। তৃতীয় আকর্ষণীয় স্থান বৃষ্টিবিলাস বাংলো। হুমায়ুন আহমেদ প্রকৃতিকে কতটা গভীরভাবে ভালোবাসতেন তার সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত বৃষ্টিবিলাস বাংলোটা। নাম শুনলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই বাংলোটি তিনি বানিয়েছিলেন মন ভরে বৃষ্টি উপভোগ করার জন্য। এর একপাশে রয়েছে বিশাল এক টিনের বারান্দা। এই বারান্দায় বসেই তিনি তার প্রিয় বৃষ্টি আর পূর্ণিমাকে দেখতেন। একবার ভাবুন তো, বাইরে ঝুম বৃষ্টি নামছে আর আপনি বৃষ্টিবিলাসের বারান্দায় একটা চেয়ারে আয়েশ করে বসে আছেন। হুমায়ুন আহমেদ এই সুর শুনতে ভীষণ ভালোবাসতেন। তিনি তার কত লেখায় যে বৃষ্টিকে এনেছেন, বৃষ্টিকে বানিয়েছেন তার গল্পের এক অবিচ্ছেদ্য চরিত্র। বৃষ্টিবিলাসে এলেই বোঝা যায় কেন বৃষ্টি তার এত প্রিয় ছিল। এই বাংলোটা কেবল লেখকের ব্যক্তিগত ভালো লাগার জায়গায় ছিল না, এটি তার অনেক বিখ্যাত নাটক ও সিনেমার শুটিং স্পট হিসেবে ব্যবহার হয়েছে। বৃষ্টিবিলাসের কাছেই আছে লেখকের বিখ্যাত ট্রি হাউস, যা বাচ্চাদের জন্য দারুণ এক আকর্ষণ। এছাড়াও কাছাকাছি রয়েছে দাবা খেলার ঘর আর সিমসাম একটা নামাজের জায়গা। বৃষ্টিবিলাস আসলে শুধু একটা দালান নয়, এটা হুমায়ুন আহমেদের জীবনকে উপভোগ করার দর্শনের প্রতিচ্ছবি। এখানে এলে অনুভব করা যায় কত সহজ আর সুন্দরভাবে তিনি জীবনকে দেখতেন। প্রকৃতিকে ভালোবাসা আর তার সাথে একাত্ম হওয়ার যে বার্তা তিনি তার লেখার মাধ্যমে আমাদের দিয়েছেন, বৃষ্টিবিলাস যেন তারই এক বাস্তব রূপ। নহসপল্লীর গল্প যদি আপনার ভালো লেগে থাকে আর হুমায়ুন আহমেদের এই স্বপ্ন রাজ্যের আরও গভীরে ডুব দিতে চান, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর কমেন্ট করে জানান নহসপল্লীর কোন জায়গাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অথবা এরপর কোন জায়গা নিয়ে ভিডিও দেখতে চান। আপনাদের প্রতিটি মতামতই আমাদের কাছে ভীষণ মূল্যবান। চতুর্থ আকর্ষণীয় স্থান আঁকাবাঁকা সুইমিং পুল আর হুমায়ুন আহমেদের আড্ডার জায়গা। বৃষ্টিবিলাসের মতোই নহসপল্লীর আরেকটি চমক হলো এর একেবারে অন্যরকম দেখতে আঁকাবাঁকা সুইমিং পুল। এটা চারকোনা কোনো সাধারণ সুইমিং পুল নয়, এর নকশাতেই লুকিয়ে আছে হুমায়ুন আহমেদের শিল্পী মনের ছোঁয়া। প্রকৃতির সাথে এমনভাবে এটি মিশে আছে যে দেখলে মনে হবে এটা যেন এই সবুজ প্রান্তর থেকেই জন্মেছে। এই সুইমিং পুলের সাথে জড়িয়ে আছে দারুণ এক স্মৃতি। একবার ভারতের কিংবদন্তির সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় নহসপল্লীতে বেড়াতে এসেছিলেন। তখন হুমায়ুন আহমেদ তাকে নিয়ে এই সুইমিং পুলেই সাঁতার কেটেছিলেন। বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্রের সেই আড্ডা আর বন্ধুত্বের সাক্ষী হয়ে আছে এই জলাশয়। ভাবতেই কেমন অবাক লাগে, তাই না? সুইমিং পুলের পাশেই রয়েছে মূল বিল্ডিংটি। হুমায়ুন আহমেদ এই নহসপল্লীতে আসলে যেখানে রাত্রি যাপন করতেন। সব কিছু মিলিয়ে জায়গাটা একটা জমজমাট আড্ডার কেন্দ্র ছিল। হুমায়ুন আহমেদ তার বন্ধু বান্ধব আর প্রিয়জনদের নিয়ে এখানে সময় কাটাতে ভালোবাসতেন। এখানকার প্রতিটি কোণায় তার ব্যক্তিগত রুচি আর পছন্দের ছাপ স্পষ্ট। এই সুইমিং পুলটা তাই শুধু সাঁতার কাটার জায়গা নয়, এটা ছিল লেখকের আনন্দ, আড্ডা আর স্মৃতি তৈরির এক প্রিয় প্রাঙ্গণ। এখানে দাঁড়ালে আপনিও হয়তো কল্পনায় সেই আড্ডার কোলাহল আর হাসির শব্দ শুনতে পাবেন। নহসপল্লীর ভেতরে হুমায়ুন আহমেদ অনেক কবুতর পালন করতেন। এখনও সেই কবুতরগুলো রয়েছে। একটু পর পর কবুতরের ঝাঁক এসে নহসপল্লীর মাঠে চড়ে বেড়াচ্ছে, আবার উড়ে যাচ্ছে তাদের ঘরে। সবচেয়ে বেদনাদায়ক এবং আকর্ষণীয় পঞ্চম স্থান, যা আপনার হৃদয়কে নাড়া দেবে, লিচু বাগানের ছায়ায় লেখকের সেই সমাধি।
নহসপল্লী সবুজের মায়া আর শিল্পের ছোঁয়া দেখতে দেখতে আমরা এসে পড়েছি আমাদের শেষ গন্তব্যে। এটি এই স্বপ্নপুরীর সবচেয়ে শান্ত, স্নিগ্ধ আর আবেগঘন একটি স্থান। প্রবেশপথের বাঁদিকে পুরনো এক লিচু বাগানের ছায়ায় চিরনিদ্রায় শায়িত আছেন বাংলা সাহিত্যের জাদুকর হুমায়ুন আহমেদ। এই লিচু বাগানটির উত্তরে জামবাগান আর দক্ষিণে আমবাগান, যা জায়গাটিকে আরো মায়াময় করে তুলেছে। এখানে কোনো জাঁকজমক বা আড়ম্বর নেই। সবুজ ঘাসের গালিচার উপর গাছের শীতল ছায়ায় খুব সাধারণভাবে তৈরি করা হয়েছে তার সমাধি। দেখে মনে হবে তিনি যেন তার প্রিয় প্রকৃতির কোলেই নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। হুমায়ুন আহমেদ তার একটি বইতে লিখেছিলেন, তার কবরটা যেন উন্মুক্ত থাকে, তার কবরের উপর যেন গাছ জন্মায় আর সবুজ ঘাসে ঢেকে থাকে। তার সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে সমাধিটি সেভাবেই তৈরি করা হয়েছে। এখানে এলে মনটা আপনা আপনি শান্ত হয়ে যায়। ভক্তরা আসেন তার প্রিয় লেখককে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে। এখানে কিছুক্ষণ নীরবে দাঁড়ালে মনে হয় তিনি যেন আশেপাশে আছেন, তার তৈরি করা চরিত্রগুলোর মতোই জীবন্ত। তার সমাধিতে শ্রদ্ধা জানাতে কোনো প্রবেশ মূল্য লাগে না এবং এর জন্য একটি আলাদা গেটও রয়েছে, যাতে ভক্তরা যে কোনো সময় আসতে পারেন। নহসপল্লীর এই স্থানটি হয়তো আপনার ভ্রমণের রীতি টানবে, কিন্তু তা এক বিষণ্ণ সুন্দর অনুভূতির মধ্য দিয়ে। যে মানুষটা তার লেখা দিয়ে কোটি মানুষকে হাসিয়েছেন, কাঁদিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন, তিনি আজ ঘুমিয়ে আছেন তার নিজের হাতে গড়া এই স্বপ্নরাজ্যেই। তার সমাধি তাই একাধারে শোক ও পরম শান্তির প্রতীক। শেষে বলতে চাই, নহসপল্লী শুধু একটা বাগান বাড়ি নয়, এটা হুমায়ুন আহমেদের রেখে যাওয়া এক জীবন্ত উত্তরাধিকার। এখানকার প্রতিটি গাছ, ভাস্কর্য আর দিঘি তার গল্প বলে। আজ আমরা মাত্র 5টি জায়গার কথা বললাম, কিন্তু এই 40 বিঘা জুড়ে ছড়িয়ে আছে আরও কত বিস্ময়। এখানে ঔষধি গাছের বাগান, ভূতবিলাস, টি হাউস, আরও অনেক কিছুই দেখার আছে। নহসপল্লী প্রতিদিন 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। 12 বছরের বেশি বয়সী সবার জন্য প্রবেশ মূল্য 200 টাকা। তবে প্রতি বছর 13ই নভেম্বর হুমায়ুন আহমেদের জন্মদিন এবং 19শে জুলাই তার মৃত্যুবার্ষিকীতে কোনো প্রবেশ মূল্য লাগে না। সেদিন সবার জন্য প্রবেশ উন্মুক্ত থাকে। আপনি যদি ইট পাথরের শহর থেকে একদিনের জন্য ছুটি নিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান আর এক কিংবদন্তি সাহিত্যিকের স্বপ্ন রাজ্য ঘুরে আসতে চান, তাহলে নহসপল্লী আপনার জন্য এক আদর্শ জায়গা। এখানে এলে আপনি শুধু কিছু দর্শনীয় স্থানই দেখবেন না, বরং একজন মানুষের স্বপ্ন, কল্পনা আর জীবন দর্শনকে খুব কাছ থেকে দেখতে পারবেন, অনুভব করতে পারবেন। হুমায়ুন আহমেদ হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার নহসপল্লী কালের সাক্ষী হয়ে চিরদিন বেঁচে থাকবে। বন্ধুরা, নহসপল্লী নিয়ে নির্মিত ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্থানে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।